বিভিন্ন দেশে খনিজ সম্পদ দখল করার জন্য পশ্চিমারা যেইভাবে কূটনীতি চালায়, যেইভাবে বিভিন্ন দেশে রেস্কিউ অপারেশন চালায়, রেস্কিউ অপারেশন মানে এই না যে কাউকে উদ্ধার করছে, বরং আমেরিকাকে উদ্ধার করার জন্য বিভিন্ন দেশের খনিজ সম্পদকে জিম্মি করাকে ওরা রেস্কিউ অভিযান হিসেবে বা রেস্কিউ কূটনীতি হিসেবে দেখে। সেই আরব বসন্ত থেকে শুরু করে বাংলা বসন্ত, সব জায়গায় একই প্যাটার্ন, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে খনিজ শক্তিতে শক্তিশালী হওয়া। তারই ধারাবাহিকতায় ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ লেগে গেছে এবং এই যুদ্ধের দামামা এমন ভাবে ছড়িয়েছে, এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে তো বুঝতেছেন প্রোডাকশন কস্ট বেশি, প্রোডাকশন কস্ট বেশি মানে বুঝতেই পারছেন জিনিসপত্রের দাম বেশি হয়ে যাবে। তো সব মিলায়া মুদ্রাস্ফীতির নতুন একটা ধাপে কিন্তু পড়তে যাচ্ছে বিশ্ববাসী। যখন ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তখনই তৃতীয় বিশ্বের দেশগুলোতে জ্বালানি সংকট দেখা দিল তীব্রতর হারে। কিন্তু তৃতীয় বিশ্বের মধ্যে অর্থাৎ দক্ষিণ এশিয়ার আশেপাশে বিভিন্ন ধনী দেশ যেগুলো, তারা কিন্তু তাদের জ্বালানি সক্ষমতার জায়গা থেকে যথেষ্ট জ্বালানি মজুত করে রেখেছে। আর এই মজুতকৃত জ্বালানি থেকেই এখন ডোমেস্টিক বেচা বিক্রিটা বেড়ে গেছে, অর্থাৎ বিভিন্ন দেশ বিভিন্ন দেশের কাছে তেল বেচবে। যেমন ধরেন বাংলাদেশের প্রতিবেশী দেশ হচ্ছে চায়না, ভারত। তো ভারতও চাইবে বাংলাদেশের কাছে তেল বিক্রি করার জন্য, একইভাবে চীনও চাইবে বাংলাদেশের কাছে তেল বিক্রি করার জন্য। কিন্তু ভারতের কাছ থেকে তুলনামূলক কম দামে আমরা ডিজেল পেতে পারি। কিভাবে পেতে পারি? কারণ ভারতের সঙ্গে আমাদের একটা ভৌগোলিক যোগাযোগ আছে এবং পাইপলাইন দেওয়া হয়েছে। কোন পাইপলাইনের কথা বলছি? যেই পাইপলাইনকে কেন্দ্র করে আপনারা শেখ হাসিনা সরকারের বদনাম করেছিলেন, মনে আছে? যে শেখ হাসিনা বাংলাদেশের গ্যাস ভারতকে দিয়ে দিল, পাইপলাইন করলো, এই সেই যত রকমের গুজব আছে, সব গুজব বলে বলে সেই পাইপলাইন প্রকল্প অর্থাৎ ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পকে মিসলিড করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, দেশদ্রোহী প্রকল্প হিসেবে তুলে ধরা হয়েছে। তাহলে এই যে ভারত বাংলা মৈত্রী পাইপলাইনকে দেশদ্রোহী অর্থাৎ বাংলাদেশ বিরোধী প্রকল্প হিসেবে এতদিন যারা প্রচার করছিলেন, তারা এখন কি বলবেন যখন বাংলাদেশে ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধে তেল সংকট দেখা দিয়েছে এবং সেই তেল ওই পাইপলাইনে ইন্ডিয়া থেকে আমাদের কিনতে হচ্ছে? অর্থাৎ আগে থেকেই সড়ক এবং রেলপথে জ্বালানি আসে, এতে করে কি হতো? সময় বেশি লাগতো এবং এই সময় বেশি লাগার ফলে কি হতো? মার্কেটে যে সময়টা গ্যাপ ছিল, সেই গ্যাপের সময়টায় দেশীয় যে সিন্ডিকেট আছে এরা তেলের দাম বাড়িয়ে দিত, কোনো কোনো ক্ষেত্রে তেল মজুদও করে রাখত। যেহেতু ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন হয়েছে, সেহেতু ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এখন তেল আসবে, সুতরাং পরিবহন কস্টিংটা লাগতেছে না। পাইপটা একবারই বিছাবে, তারপর শেষ। পাইপের মাধ্যমে ওখান থেকে শিলিগুড়ি থেকে ছাড়বে, এখানে বাংলাদেশের পার্বতীপুরে এসে নামবে, তারপর পার্বতীপুর থেকে নিজের দেশের ভিতরে ডোমেস্টিক যেই পরিবহন আছে সেই ডোমেস্টিক পরিবহনের মাধ্যমে বিভিন্ন তেলের পাম্পে তেল যাবে। ফলে কি হলো? কস্টিংটা কমে আসলো। অথচ এই জিনিসটাকে পুঁজি করে শেখ হাসিনার বদনাম করতেও বাংলাদেশের মানুষ ছাড়ে নাই, সব ভারতরে দিয়ে দিচ্ছে। তাহলে এখন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে যে মানুষগুলো চিল্লাইছিল, তাদেরকে বলতে চাই এখন এই মুহূর্তে ওই পাইপলাইনের মাধ্যমে তেল আনার দরকার নাই, আইনেন না, যান ওই যে লাইন দিয়ে থাকেন পাম্পে, চিল্লাচিল্লি করেন, ধাক্কাধাক্কি করেন, মারামারি করেন, দুর্ভিক্ষ লাগুক, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে সাধারণ মানুষের মস্তিষ্ক খাইছেন। অথচ এখন দিল্লি থেকেই আপনাদের তেল আমদানি করা লাগতেছে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রতিবেশীর পাশায় আঙুল দিয়ে গ্রামে যেমন বসবাস করা যায় না, ঠিক একইভাবে গ্লোবাল ভিলেজ বিশ্বে বসবাস করা যায় না। হয়তো সাময়িক মানুষকে উত্তেজনা দেওয়া যায়, সাময়িক মানুষকে মিসগাইড করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সলিউশন আসে না। খেয়াল করে দেখেন, চাহিদার 10% কম ডিজেল সরবরাহ করার কথা বলেছে পাম্পগুলোতে সরকার। বিভিন্ন তেলের পাম্পগুলোতে এই ধরনের নোটিশ, বিজ্ঞাপন, প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আবার পক্ষান্তরে এই সরকারই বলতেছে যে দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। দেশে যদি পর্যাপ্ত তেলের মজুদই থাকে, তাহলে পাম্পগুলোকে 10% কম ভোক্তাকে তেল সরবরাহের ব্যাপারে বলা হচ্ছে কেন? অর্থাৎ সাধারণ গ্রাহক চাহিদার 10% কম তেল পাবে কেন? সুতরাং বোঝাই যায় এগুলো শুধু মিডিয়া স্ট্যান্ডবাজি আর কারসাজি ছাড়া কিছুই না। এই মিডিয়া স্ট্যান্ডবাজি আর কারসাজি দিয়ে কতদিন রাজনীতি টিকিয়ে রাখবে? দিন শেষে দ্বারস্থ হতে হলো ওই ভারতের কাছে, যেই ভারতের বিরোধিতা করে এই ইলেকশনের প্রেক্ষাপটটা তৈরি এবং সেই ইলেকশনকে পুঁজি করে বিএনপি সরকার গঠন করেছে। অর্থাৎ মুখে মুখে ভারত বিরোধিতা, তলে তলে ভারতের কাছে যায় ঠিকই, সবকিছু বন্ধক দিয়ে বসে থাকে এই গোষ্ঠীটা। যেমন বাংলাদেশে এত কাজ করার পরে
যখন আমাদের বিএনপি বলে কিছুই করি নাই, তাহলে তো আমার এখানে বলার কিছু থাকে না। একই সাথে শেখ হাসিনা যে দেশবিরোধী কোনো চক্রান্তের সাথে জড়িত ছিল না এবং ভারতকে অঢেল কোনো কিছু দিত না, শুধুমাত্র রাষ্ট্রীয় ইন্টারেস্টের বাইরে ভারতের সাথে কোনো সম্পর্ক রাখতো না, সেটাও এখন দৃশ্যমান হয়ে গেছে। এই ভারত বাংলাদেশ মৈত্রী তেলের পাইপলাইনের মাধ্যমে যখন বিএনপি সরকার 5 লক্ষ মেট্রিক টন তেল আমদানি করে, তখন কিন্তু যেই পাইপের মাধ্যমে তেলটা নিয়ে আসতেছে সেই পাইপলাইন প্রকল্পের স্রষ্টা শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে না চাইলেও তার প্রশংসা কিন্তু সামনে চলে আসে। বিগত 17 বছর এই উন্নয়ন প্রকল্পের মধ্যে ওই পাইপলাইনটাও ছিল। সুতরাং বুঝতেই পারছেন শেখ হাসিনা কখনোই দেশবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, এটা আবারও প্রমাণিত হলো। যদি সত্যিই চাহিদার পর্যাপ্ত পরিমাণ তেল বাংলাদেশের থেকেই থাকে, তাহলে পাম্পগুলোতে এত লম্বা সিরিয়াল কেন? সুতরাং মিডিয়ার সামনে এই সমস্ত মিথ্যাচার বন্ধ করে সঠিক কূটনীতি এবং সঠিক পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা উচিত। বিএনপি সরকারের প্রতি এটা আহ্বান থাকবে। এই সমস্ত স্ট্যান্ডবাজি বাদ দিয়ে জ্বালানি সক্ষমতায় কিভাবে রাশিয়া, ভেনিজুয়েলা এবং ইন্ডিয়ার সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের জ্বালানি সক্ষমতাটাও ঠিক রাখা যায়, সেটা নিয়ে চিন্তা করতে হবে বাংলাদেশের সরকার, যেটা অতীতে শেখ হাসিনা সরকার করেছিল। আপনি দেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলেছে, ওই বাংলাদেশে তো জ্বালানি সংকট হয় নাই। হ্যাঁ, জ্বালানির দাম বেড়েছে কিন্তু সংকট হয় নাই। কেন দাম বেড়েছে? কারণ আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, তাই দাম বাড়িয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ মার্কেটে। কিন্তু এই জিনিসটাকে পুঁজি করে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। কেন বলছি প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল? কারণ ওই সময় তেলের দাম বৃদ্ধি হওয়ার পর মানুষ একটা ন্যারেটিভ তৈরি করেছিল, সেটা হচ্ছে সব কিছু জ্বালানি ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে, তো বাংলাদেশের মানুষ তো এটা বেশি দামে কিনে খেতেই হবে। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? বিষয়টা সম্পূর্ণ আন্তর্জাতিক রাজনীতির অংশ। যদি বিষয়টা আন্তর্জাতিক রাজনীতির অংশ হয়ে থাকে, তাহলে এতদিন আপনারা যে গুজবটা ছড়িয়েছেন, শেখ হাসিনার নামে চরিত্র হনন করেছেন, এইটার দায়ভার কে নেবে? এক্ষেত্রে একজন দক্ষ দেশপ্রেমিক নেত্রীর বিরুদ্ধে এই যে ষড়যন্ত্রটা করলেন আপনারা, তার দায়ভারটা কে নেবে? অবশ্যই এর দায়ভার ওই সমস্ত তৌহিদি জনতাকেই নিতে হবে, যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করেছিল, অথচ এখন নিজেরাই ভারতের পা চাটছে। এখন এখানে আরেকটা গেম হতে পারে। গেমটা আমি বলি, যেহেতু ভারতের অল্টারনেটিভ বাজার হচ্ছে চীন, চীন নিশ্চয়ই চাইবে না যে এখানে ভারতের সঙ্গে বিজনেস ক্ষেত্রে, অন্ততপক্ষে জ্বালানি বিজনেসে বাংলাদেশের সঙ্গে ভারতের দহরম মহরম সম্পর্ক হোক। এজন্য চীন এখন দেখবেন এই সমস্ত তৌহিদি জনতাকে ফাইন্যান্স করবে, তৌহিদি জনতাকে ফাইন্যান্স করে বিএনপিকে পতন করানোর চেষ্টা করাবে। আর বিএনপি যদি একবার পতন হয়ে যায়, তৌহিদি জনতারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ওরা একটা কথা বলবে, সেটা হচ্ছে টাকা দিয়ে কিনবো, আমি চীনের থেকে কিনবো না পাকিস্তান থেকে কিনবো, সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ, অবশ্যই তোমাদের ব্যাপার, কিন্তু আমার দেখতে হবে মেনটেনেন্স কস্ট, আমার দেখতে হবে খরচ কোনটায় কম পড়ে। আমি চীন থেকে একটা জাহাজ নিয়ে আসবো, সেই জাহাজে আমার খরচ যদি হয় 5 টাকা, আমার এখানে ঘরের সাথে ঘর পাইপলাইন দিয়ে আমি শুধু তেল নিয়ে আসবো, আমার খরচ হবে 0। অর্থাৎ 1 টাকাও আমার পরিবহন কষ্ট নাই, শুধুমাত্র ডোমেস্টিক পরিবহন কষ্ট ছাড়া, অর্থাৎ অভ্যন্তরীণ পরিবহন কষ্ট ছাড়া। তাহলে আমি কেন শুধু শুধু জাহাজ ভাড়ার টাকাটা নিজের ঘাড়ে নেব? আমি তো পাইপলাইন দিয়ে ফ্রিতে তেল পাচ্ছি। অতএব বাংলাদেশের চাহিদা অনুযায়ী যা তেল প্রয়োজন, সেটা প্রতিবেশী দেশ ভারতের বাইরে থেকে আমাদের নিতে গেলে যদি বেশি কস্টিং পড়ে, তাহলে দিন শেষে আমাদের ওই বেশি কস্টিংটা কিন্তু পাবলিকের প্রোডাকশন কস্টের উপর দিয়ে উঠে যাচ্ছে। অর্থাৎ ওই তেল এনে তো মানুষ কোথাও না কোথাও ব্যবহার করবে, তো ওই ব্যবহার করে মানুষ যে কাজটা করবে সেটার খরচ বেড়ে গেল না? জ্বালানি হচ্ছে এমন একটা জিনিস, যদি জ্বালানি আমদানি পর্যায়ে 1 টাকা ভাড়ে, ভোক্তা পর্যায়ে সেটা দাঁড়ায় 100 টাকা। আপনারা খেয়াল আছে হয়তো বা 2021 কি 22-এর দিকের ঘটনা আপনাদের মনে করায় দিই, যখন বাংলাদেশের সরকার জ্বালানিতে ভর্তুকি তুলে দিল, শেখ হাসিনার সরকারের কথাই বলছি, জ্বালানিতে ভর্তুকি তুলে দিল এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল, তখন 8 টাকার একটা স্লাইস কেক লাভ দিয়ে 20 টাকা হয়ে গেছে না ঢাকার বাজারে? মনে আছে কি আপনাদের? অনেকের মনে থাকার কথা। সেই 8 টাকার স্লাইস কেক যদি 20 টাকা হইতে পারে, একইভাবে বাংলাদেশের যদি জ্বালানি প্রোডাকশন কস্ট আরো বাড়ে, দেখা গেছে ওই স্লাইস কেক যেটা চায়ের দোকানে আমরা চায়ের সাথে খাই, ওই স্লাইস কেকের দাম পড়ে যাবে 50 টাকা। আপনি একটা স্লাইস কেক, ফ্রুট কেক স্লাইস কেক যেটা 20 টাকা দিয়ে এখন কিনে খাচ্ছেন, সেটা যদি 50 টাকা দিয়ে কিনে খান, আর পক্ষান্তরে ভারতের কাছ থেকে তেল আনার কারণে আপনার প্রোডাকশন কস্ট যদি কমে যায়, সেটা যদি 20 টাকার জায়গায় আপনার 25 টাকাও হয়, আপনি কিন্তু ইফোর্ড করতে পারবেন। কিন্তু আপনি যদি চীন থেকে নিয়ে আসেন, আপনি যদি তুরস্ক থেকে নিয়ে আসেন, আপনার জাহাজ ভাড়া কস্টিং মস্টিং মিলায়, আবার অভ্যন্তরীণ এখানে এসে যে তেলের পাম্পের ডিলার আছে, এদের লাভগুলা যুক্ত করে আপনার যখন 2 টাকার জিনিস আপনার 10 টাকা কিনে খাইতে হবে, তখন আপনি হারে হারে টের পাবেন এই সমস্ত রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্য চুক্তি করার ফল।
এই সমস্ত রাষ্ট্রগুলির সাথে জ্বালানি চুক্তি করার। কেন বলছি? কারণ আপনি ভোক্তা, আপনি যেখানে 2 টাকা কম পাবেন আপনি সেখান থেকে কিনে খাবেন, সেটা হোক ভারত কিংবা চায়না। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক গুটিবাজি এবং ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে যদি বাধ্যগতভাবে আমাদেরকে বেশি দাম দিয়ে জিনিস কিনে খাইতে হয়, আর ওই সমস্ত কূটনৈতিক গোষ্ঠী যদি একটা পার্টিকুলার দলকে ক্ষমতায় বসায় আমাদের বিজনেসের বাজার দখল করার জন্য, আমাদেরকে শোষণ করার জন্য, বেশি দামে জিনিস বিক্রি করার জন্য এই তৌহিদি জনতাদেরকে ব্যবহার করে, তাহলে আপনি সাধারণ জনতা হয়ে তাদেরকে কেন ব্যবহার হতে দিবেন? আপনি তাদেরকে ভোট দিবেন না, সিম্পল, বিদায় হন। সেটাই করেছে লাস্ট ইলেকশনে সংখ্যালঘু ভোটগুলোও কিন্তু বিএনপি পেয়েছে, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ভোটগুলোও কিন্তু বিএনপি পেয়েছে। তো এই যে 2 ধাপের ভোট পেয়ে প্রায় 14% ভোট, যে অথেন্টিক ভোট সেটা যে কাস্টিং হয়েছে, সেটাতে কিন্তু বিএনপি এগিয়েছিল, জামাতকে কেউ ভোট দেয়নি। কেন দেয়নি? জামাত একই সাথে যেমন চীনা সাম্রাজ্যবাদীর দালালি করে, ঠিক একইভাবে মার্কিন সাম্রাজ্যবাদীর দালালিও করে। এই 2 সাম্রাজ্যবাদের যে কোনো এক সাম্রাজ্যবাদ যদি তাদেরকে একটু কূটনৈতিক গুটিবাজি কইরা ক্ষমতায় বসায়, তাহলে তাদেরকে তো যা বেনিফিট দেওয়ার সেটা দিবে বাণিজ্যের বাজারের ক্ষেত্রে। কিন্তু এই জামাত বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে মিটিয়ে দিয়ে তারা তাদের যে ওই যে ইউনাইটেড স্টেট অফ পাকিস্তান, পাক বাংলা থিওরি, সেটা বাস্তবায়ন করতে পারবে। এই জন্য জামাতও ওদের সঙ্গে অ্যালায়েন্স হয়ে আছে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে বাংলাদেশের জ্বালানি বাজার ধরার জন্য 2 পরাশক্তির কিন্তু এক ধরনের একটা কনফ্লিক্ট চলছে। এই জায়গায় আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে, যেটা ভারত করছে। ভারত কি করতেছে দেখেন, রাশিয়া থেকেও তেল নিয়ে আসতেছে, ভেনিজুয়েলা থেকেও তেল নিয়ে আসছে। যখন আমেরিকা দেখলো কিরে ভাই স্যাংশন ট্যাংশনের কোনো বালাই নাই, ভারত তো ঠিকই রাশিয়া থেকে তেল আমদানি করতেছে, তড়িঘড়ি করে প্রেস রিলিজ দিল কি যুদ্ধের সিচুয়েশন পর্যবেক্ষণ করে আমরা ভারতকে তেল আমদানির, অর্থাৎ রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দিয়েছি। অথচ ভারত সরকারের দাবি আমরা তো অনুমতি চাই নাই, আপনারা দিলেন কোথা থেকে? তো যখন বাংলাদেশ এরকম স্বতন্ত্র বৈদেশিক নীতিতে অটল থাকবে এবং মধ্যপন্থী ধারা অবলম্বন করবে, তখন অটোমেটিক্যালি বিশ্বের অন্যান্য বড় বড় তাবর তাবর দেশগুলো বাংলাদেশ নিয়ে এই ধরনের বিবৃতি দিবে। যখন দেখতেছে কিরে ওরা তো কন্ট্রোল করা যাচ্ছে না, ঠিক আছে, তখন ওরা ওদের মতো করে বিবৃতি দিবে যে হ্যাঁ আমরাই বলেছি, এই কারণে ওরা নিয়ে আসছে, এই কারণে ওরা রাশিয়ার সাথে সুসম্পর্ক তৈরি করছে। বিষয়গুলো এরকম। অতএব নিজের মেরুদণ্ড থাকতে হবে, নিজের মেরুদণ্ড ঠিক থাকতে হবে, নিজের সক্ষমতা সম্পর্কে জানতে হবে যে হ্যাঁ সংবিধান আমাকে কি কি রাইটস দিয়েছে, এই সংবিধানের আদলে মধ্যপন্থা অবলম্বন করে আমি কি সিদ্ধান্ত নিতে পারি। এটাই হবে গ্রেট লিডারের দায়িত্ব, যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছিল। আর এই কারণেই আজকে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন এত কথা সহ্য করেও ওই ডিল কিন্তু ক্যান্সেল করে নাই শেখ হাসিনা। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনটা কিন্তু উদ্বোধন করে দিয়ে গেছিল জননেত্রী শেখ হাসিনা। এবং আজকে দেখেন বাংলাদেশের চরম বিপর্যয়ের সময় ওই ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমেই কিন্তু জিরো কস্টে তেল আসতেছে। অর্থাৎ জিরো কস্ট বলতেছি ট্রাভেল কস্ট। এমনিতে তো তেল আমার ইন্ডিয়া থেকে কেনাই লাগতেছে, ইন্ডিয়া তো আর বাংলা দিচ্ছে না, কিন্তু আমার পরিবহন কস্টটা লাগতেছে না। ওখান থেকে যে পাইপটা আমার পার্বতীপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন যেটা আমাদের বিছানো হয়েছে, সেই পাইপলাইনের মাধ্যমে অনায়াসে আমরা তেল পাচ্ছি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশের পার্বতীপুরে। আর পার্বতীপুর থেকে যে পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের নিজস্ব গাড়ি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় সেই তেলটা ডিস্ট্রিবিউট করবে। আর এই তেলের উপর ভরসা করেই তারেক জিয়া বলেছিল তার পূর্ণাঙ্গ জ্বালানি সক্ষমতা রয়েছে। কারণ সে জানে যে যদি কোনো কারণে আমার জাহাজ আসতে দেরি হয়, যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, আমার তো এখানে পাইপলাইন বিছানোই আছে, আমি এই পাইপলাইনের মাধ্যমে তেল নিয়ে আসবো প্রতিবেশী দেশের কাছ থেকে। কিন্তু তারেক জিয়া এটা স্বীকার করে না যে এই ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন শেখ হাসিনার যে উন্নয়ন প্রকল্পের অংশ, সেটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য উপকারী। এই কারণে শেয়ার করে না, কারণ ভবিষ্যতে এটা নিয়ে যদিও ক্ষমতায় না থাকে, এটা নিয়ে আবার রাজনীতি করবে, আবার দিল্লি না ঢাকা স্লোগান আপনারা দেখতে পাবেন, আবার দেখতে পাবেন ভারতীয় আগ্রাসন, এই হচ্ছে সেই হচ্ছে। আসলে পশ্চিমা এবং পাকিস্তান কূটনীতি না একই সুতোয় গাঁথা, যে ভারতের থেকে বাংলাদেশকে আলাদা করো, যত দূরত্ব বাড়বে তত ওদের মাঝখানে ফায়দাটা ওরা নিতে পারবে প্রপারলি। এবং এটাই হচ্ছে ওদের ডিপ্লোমেসি। এখানে কোনো কূটনীতি নাই, এটা হচ্ছে পুরোটাই ষড়যন্ত্র। ধন্যবাদ।